প্রায় 53টি আসনে আমরা অফিসিয়ালি আমাদের অভিযোগ দাখিল করেছি এবং সেই ভিত্তিতে ফার্দার আইনি যে লড়াই সেই লড়াই অব্যাহত আমরা রাখছি এবং রাখব। কিন্তু গতকালকে আমরা একটা রাজসাক্ষী পেয়েছি। সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা, অ্যাডভোকেট রিজওয়ানা। তিনি একটা সাংবাদিকের সাথে কথা বলে এটা প্রকাশ করেছেন যে আমরা যারা তার ভাষায় নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারে নাই, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদেরকে মূলধারা বা প্রধান শক্তি হিসাবে আমরা আসতে দিই নাই। তাহলে বোঝা যায় আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল বা আসছে, সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। আমরা এখন এটাকে জানতে চাই ওনার কাছে বা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে এবং আজকের সরকারের কাছে যে তারা তাদের যোগসাজশে কি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে মূলধারা বা প্রধান দল হিসাবে মেজরিটি পেতে তারা বাধাগ্রস্ত করেছে এবং সেটাতে দেয় নাই। এবং আমরা এটাও জানতে চাই মাননীয় সাবেক উপদেষ্টার কাছে যে ইঞ্জিনিয়ারিংয়ে ওনার সাথে আর কারা কারা জড়িত ছিল, পুরা গভর্নমেন্ট ছিল নাকি গভর্নমেন্টের একটি শক্তিশালী অংশ ছিল যারা নির্বাচনকে প্রভাবিত করেছে এবং তাদের ডিজাইন অনুসারে সেখানে ডিসি, এসপি, টিওনো, ওসি, প্রিসাইডিং অফিসার ইত্যাদি নিয়োগ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির লোকদেরকে নিয়ন্ত্রণ করে তারা তাদের এই কাঙ্ক্ষিত যে সংখ্যা, সেই সংখ্যায় একটি দলকে জিতানোর জন্য তারা ব্যবস্থা গ্রহণ করেছিল। জাতির কাছে এটা স্পষ্ট করতে হবে এবং আমি এই সরকারের কাছে দাবি জানাবো রিজওয়ানা আহমেদকে, রিজওয়ানা হাসানকে তারা কিভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনবেন এবং আওতায় এনে তার কাছ থেকে পরিষ্কার যে সিচুয়েশন তিনি তৈরি করেছিলেন সে সম্পর্কে ওনারা জানবেন, আমাদেরকে জানাবেন, দেশবাসীর কাছেও এটা পরিষ্কার করবেন। আমরা নির্বাচনের আগেও কয়েকজন উপদেষ্টার ব্যাপারে অভিযোগ এনেছিলাম এবং আপনারা দেখেছেন ইন্টারিম গভর্নমেন্ট নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের সমপর্যায়ে নিরপেক্ষ সরকার হিসেবেই প্রতিবাদ করেছিল এবং সে ভূমিকায় তারা আছে সেটা তারা বলার চেষ্টা করেছিল। এবং একটি নীতিগত কথা ছিল যে ইন্টারিম গভর্নমেন্টে যারা দায়িত্বে থাকছেন উপদেষ্টা হিসাবে তারা কোনো সরকারে দলীয় সরকারে তারা কোনো ধরনের অংশগ্রহণ করবেন না, কোনো মন্ত্রিত্ব গ্রহণ করবেন না। কিন্তু শুরু থেকেই আমরা একজন ব্যক্তিকে ইন্টারিম গভর্নমেন্টের যিনি আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন, তিনি প্রথম দিনেই খলিলুর রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন, যেটা তিনি তার আগের শপথের পরিপন্থী কাজ করেছেন। এখানে এটা স্পষ্ট যে খলিলুর রহমান ছিল লন্ডন কনস্পিরেসির প্রধান হোতা এবং সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে ষড়যন্ত্র করে বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই উনি অব্যাহতভাবে কাজ করেছিলেন এবং তার সেই কাজের পুরস্কার হিসাবেই উনি পররাষ্ট্রমন্ত্রীর এই রিওয়ার্ডটা উনি পেয়েছেন। এতে আমি বিস্মিত হয়েছি বিএনপির ব্যাপারেও, কারণ বিএনপি কি এতই তার লোকজনের সংকট আছে যে একজন বিতর্কিত ব্যক্তি যিনি ইন্টারিম গভর্নমেন্টে থাকার সময়ে বিএনপির নেতা সালাউদ্দিন সাহেবই তার বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন এবং তাকে সরকারের থেকে বের করে দিতে বলেছিলেন। তো এই খারাপ লোকটা, যেটা বিএনপির দৃষ্টিতে তখন খারাপ ছিল, এবং সালাউদ্দিন সাহেবের বক্তব্যের পরে উনি বিএনপির সাথে নিশ্চয়ই গোপনে এমন এক কন্ট্যাক্টে গেছেন যে তারা বিএনপির স্বার্থ সংরক্ষণের জন্য উলঙ্গভাবে ভূমিকা নিয়েছেন, যে কারণে বিএনপির আস্থাভাজন হয়ে আবার তিনি বিএনপির মন্ত্রী হয়েছেন। কারণ নিশ্চয়ই বিএনপির সাথে ওনার এমন এক কমিটমেন্ট ছিল বা ওনার সাথে বিএনপির এমন এক কমিটমেন্ট ছিল যে উনি ইন্টারিম গভর্নমেন্টের থেকে বিএনপিকে হেল্প করবে নির্বাচনে, আর বিএনপি সরকার গঠন করলে ওনাকে মন্ত্রী বানাবে।
এই দুইটাই কিন্তু ওই তাদের অবস্থান দিয়ে পরিষ্কার হয়। সুতরাং খলিলুর রহমান সাহেবকেও একইভাবে জিজ্ঞাসাবাদে আনা উচিত। আপনারা যেটা বলেছেন যে ডেপুটি স্পিকার নিয়ে আমাদেরকে অফার করা হয়েছে ইব্রাহিম মাহমুদকে, আসলে এখানে দুটি বিষয় আছে। একটা বিষয় হচ্ছে আমাদের বর্তমান যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনে লেখা আছে যে জাতীয় সংসদে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার থাকিবে। এটা হচ্ছে বর্তমান সংবিধান। আর আমরা যে রিফর্মস প্রস্তাবনা আমাদের যেটা আছে, সংস্কার প্রস্তাবনায় জুলাই চার্টারে, সেখানে আমরা একমত হয়েছি, প্রস্তাব দিয়েছিলাম যে একজন স্পিকার থাকিবে, দুইজন ডেপুটি স্পিকার থাকিবে। সেই দুইজন ডেপুটি স্পিকারের মধ্যে একজন সরকারি দলের হবে, একজন বিরোধী দলের হবে। এই ব্যাখ্যাটা এখনো কনফিউজিং। যদি এমন হয় সরকার বর্তমান সংবিধানের আওতায় যে একজন স্পিকার হবে সরকারের কাছ থেকে, আর যে একজন ডেপুটি স্পিকার আছে এটা তারা বিরোধী দলকে অফার করবে, সেই ক্ষেত্রে বিষয়টা কি হয় আমরা বিবেচনা করে দেখব। তবে সেই জন্যে তাদের কাছ থেকে আমাদেরকে অফিসিয়ালি লিখিত প্রস্তাব পাওয়া জরুরি। আমরা যদি সেই লিখিত প্রস্তাব পাই ফ্রম দি গভর্নমেন্ট, তখন আমরা বসে আমরা আলোচনা করে আমাদের সিদ্ধান্ত জানাবো। দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে জুলাই সনদের আওতায় যে একজন স্পিকার, দুইজন ডেপুটি স্পিকার থাকবে। তো এটা যদি তারা মনে করেন যে ওই জুলাই সনদের অংশ হিসাবে একজন ডেপুটি স্পিকার আমাদের দিবে, একজন তাদের থাকবে, তাহলে এটার কোনো বৈধতা নাই, আনলেস যে রিফর্মসের গণভোটের যে রিফর্মসের টোটাল যেটা আছে এটার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত। তো সেটা টোটাল বাস্তবায়ন হইলে যদি দুইজন হয়, একজন আমাদেরকে অফার করে, তখন আমরা আইনি ভিত্তিটা পর্যালোচনা করে সেটা আমরা দেখব। সুতরাং এখানে দুইটা অংশ আমি আবার রিপিট করছি টু বি ভেরি ক্লিয়ার। একটা হচ্ছে বর্তমান সংবিধানের আওতায় একজন স্পিকার থাকিবে, একজন ডেপুটি স্পিকার থাকিবে। সেক্ষেত্রে স্পিকার সরকারি দল নেবে এবং আমাদেরকে ডেপুটি স্পিকার অফার করবে। এখানে আইনের খুব বেশি ব্যর্থ নেই। তবে সেক্ষেত্রে আমরা মনে করি সরকার আমাদেরকে লিখিত প্রস্তাব দিলে আমরা বিষয়টা নিয়ে পর্যালোচনা করে আমাদের সিদ্ধান্ত জানাবো। আর যদি দ্বিতীয়টি হয় যে তারা দুইজন ডেপুটি স্পিকার, এর ভিতরে একজন আমাদের কিন্তু একজন আমাদেরকে দেবে না, এটার বৈধতার কোনো সুযোগ নেই। এ ধরনের প্রস্তাবের তো আমাদের গ্রহণ করার কোনো প্রশ্নই আসে না। বরং আমাদের দাবি থাকবে যে জুলাই চার্টারকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের উদ্যোগ নিয়ে এটাকে যদি আইনি ভিত্তি দেওয়া হয়, সংবিধান ইনক্লুড করা হয়, তখন দুইজনের স্পিকার আইনসম্মত হবে, সংবিধান সম্মত হবে এবং একটি বিরোধী দলকে দিলে, একজন সরকার নিলে এই আইনি ভিত্তি হবে, তখন এটা বিবেচনা করা হবে। আনলেস ইট হ্যাজ নো লিগ্যাল বেসিস, এটা করা যাবে না। আর প্রথমটা আমি বলেছি, সরকার যদি আমাদেরকে লিখিত প্রস্তাব দেয় তখন আমরা এটা বসে বিবেচনা করব এটা নিয়ে কী করা যায়। কোনো একজন ব্যক্তি বা মন্ত্রী মৌখিকভাবে বললে বা সাংবাদিককে বললে এটাতে তো রেসপন্ড করা ডিফিকাল্ট। উই নিড অফিসিয়াল প্রপোজাল।